ভিনিসিয়াস ম্যাজিকে বাজিমাত ব্রাজিলের। স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আনচালত্তি বাহিনী। ৯৮১ দিন পর হলুদ জার্সিতে মাঠে নেইমার, সমর্থকদের উল্লাস। চীনে বিনিয়োগ কার্যালয় খুলছে বাংলাদেশ। ১৫ দিনের মধ্যে কার্যক্রম শুরু করতে পারবেন ব্যবসায়ীরা। বেইজিংয়ে প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক আজ। নির্মাণের কয়েক মাসেই নতুন সড়কে খোঁড়াখুড়ি। উন্নয়ন কাজের অজুহাতে সেবা সংস্থাই তৈরি করছে জনদুর্ভোগ। সমন্বিত পরিকল্পনার অভাব, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞের। এবং সৌদি আরব থেকে প্রবাসীর মরদেহ দেশে আনা যেন আরেক সংগ্রাম। পুলিশ রিপোর্ট, দূতাবাসের অনুমতি সহ পেরোতে হয় একাধিক ধাপ। দীর্ঘ জটিল প্রক্রিয়ায় স্বজনদের ভোগান্তি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা। ৭.৫ ও ৭.২ মাত্রার ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কয়েক হাজার মানুষ হতাহত হতে পারে বলে আশঙ্কা করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলা সরকার। সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রাজধানী কারাকাসে। বহু ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। ব্যাংক সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। আমি কোনো মতে কাপড় পরে বের হওয়ার চেষ্টা করি। চারপাশের সব দেয়ালে ফাটল দেখা দিয়েছিল। আমরা যেভাবেই হোক দরজাটি খুলতে সক্ষম হই। চারদিকে এত ধুলো আর ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। নিচে নেমে যা দেখলাম তা যেন কোনো ভয়ের সিনেমার দৃশ্য। ভয়াবহ এই ভূমিকম্পে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ করছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, প্রথম ভূমিকম্পটির কেন্দ্র ছিল ক্যারিবীয় উপকূলের মরুন এলাকার পশ্চিমে। রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে আঘাত হানা কম্পনটির গভীরতা ছিল ২২ কিলোমিটার। সংস্থাটি আশঙ্কা করছে প্রাণহানি ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতির ভয়াবহতায় জনগণকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় থাকার আহ্বান জানিয়েছে সরকার। এমনকি সতর্কতা হিসেবে অনেক ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। মায়ামির ভ্যাপসা গরমে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল ব্রাজিল। মেসির মাঠে জোড়া গোলের সাম্বা ম্যাজিক দেখালেন ভিনিসিয়াস জুনিয়র। ৩-০ গোলের দাপটি জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সেলেসাওরা। অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন নেইমার জুনিয়র। মায়ামি থেকে বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করায় কতই না কটু কথা শুনতে হয় ব্রাজিল দলকে। রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতল দাপটের সঙ্গেই নকআউটে পা রাখল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। রাউন্ড অফ 32-তে যেতে ম্যাচটা ব্রাজিলের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। তবে একজনের জন্য ছিল বিশেষ, তিনি নেইমার জুনিয়র। তবে ব্রাজিল মহাতারকাকে শুরুর একাদশে রাখেননি কোচ কার্লো অ্যানচেলোত্তি। স্কটিশদের বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে গোলটা পেয়েছে স্কটল্যান্ডের ভুলে। 7 মিনিটেই স্কোর শিটে নাম তোলেন ভিনি জুনিয়র। ম্যাচের 22 মিনিটে ভিনি জুনিয়র আবারও গোল করেন, তবে ফাউলের কারণে সে গোলটি বাতিল করে দেন রেফারি। এরপরও সেলেসাওদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় স্কটল্যান্ড। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে কার্লো অ্যানচেলোত্তি শিষ্যরা। ব্রুনো গিমারেসের 52 বল জায়গা মতো থেকে জালে পাঠান ভিনি জুনিয়র। গ্রুপ পর্বের 3 ম্যাচে 4 গোল হলো ভিনিসিয়াসের। বিরতি থেকে ফিরে স্কটল্যান্ড কিছু আক্রমণ করলেও তার সবই রুখে দেন অ্যালিসন বেকার। অক্ষত রাখেন নিজের জাল। 60 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ইনফর্ম মাথেউস কুনিয়া। 3 পয়েন্ট সেখানেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। মাঠে আসা হাজারো আর বিশ্বব্যাপী কোটি সমর্থকের অপেক্ষার অবসান হয় ম্যাচের 76 মিনিটে। 980 দিন পর মাঠে নামেন নেইমার জুনিয়র। উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। প্রথম 2 ম্যাচে ব্রাজিলের খেলা দেখে অনেক সমর্থকেরই হয়তো মন ভরেনি। এদিন দেখা মিলল পুরনো ব্রাজিলের। গ্যালারিতে ছিল সাম্বার ছন্দ। মাঠের খেলায় তারা মন জয় করেছে কোটি ভক্তের। শেষ দিকে নেইমার যোগ দেয়ায় আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিলের আক্রমণ ভাগ। কিন্তু ব্যবধান আর বাড়েনি। 3-0 গোলের জয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন আর হাইতিকে হারিয়েও রানার্স আপ হয়ে নকআউটে পা রাখে মরক্কো।
1970 সালে জর্জিনিও, 94 রোমারিও এবং সবশেষ 2002 সালে ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে গোল করেছিলেন রোনালদো এবং রিভালদো। এবার সেই কীর্তি স্পর্শ করলেন ভিনি জুনিয়র। শেষ পর্যন্ত ব্রাজিল এবারের বিশ্বকাপে শিরোপা হাতে তুলবে কিনা সেটা বলা কঠিন, তবে এতটুকু বলাই যায় স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ের পর ব্রাজিলের আত্মবিশ্বাস বেড়ে যাবে বহুগুণে। একই সঙ্গে তারা জানান দিয়েছে নকআউটের জন্য পুরোপুরি প্রস্তুত সেলেসাওরা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত হার্ড রক স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকরা। ম্যাচ শেষে বাঁধনহারা উল্লাসে মাতেন তারা। এ সময় সেলেসাওদের জয় ছাপিয়েও বড় হয়ে ওঠে নেইমারের প্রত্যাবর্তন। পোস্টার বয় মাঠে নেমেছে, এতেই যেন আনন্দের বাঁধ ভেঙেছে সাম্বা বাহিনীর। ভিনিসিয়াসের ছন্দ আর আনচেলত্তির কৌশলে এবার ষষ্ঠ স্টারের খোঁজে সমর্থকরা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। এক, দুই, 10 কিংবা 100 দিন না, পাক্কা 980 দিন পর ব্রাজিলের জার্সি গায়ে আবারও মাঠে নামলেন নেইমার জুনিয়র। শুধু ব্রাজিল না, বিশ্বের কোটি কোটি সমর্থক কিন্তু অপেক্ষায় ছিলেন এই মুহূর্তটার জন্য, আবারও ব্রাজিলের জার্সি গায়ে নেইমারকে দেখার। অবশেষে তাদের সেই চাওয়া পূরণ হয়েছে। Neymar day today. I think Neymar is a really good option. I think from now on he's got to come in second half. Absolutely. Vini Jr. is just showing what great of a player he is, and Neymar just did his warm up. ম্যাচের আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে যেসব ব্রাজিল সমর্থক এসেছিলেন তারা সবাই কিন্তু বলেছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা সহজেই জিতে নেবে ব্রাজিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ব্রাজিলের যে সুন্দর ফুটবল আমরা বলি যোগবনিত, সেই যোগবনিতর কিছুটা হলেও ছাপ কিন্তু দেখা গেছে মাঠে, এবং এটাই আত্মবিশ্বাসী করছে ব্রাজিল ফ্যানদের। তারা বলেছিলেন ব্রাজিল 3-0 গোলে জিতবে, ঠিক সেটাই কিন্তু ব্রাজিল 3-0 গোলেই হারিয়েছে স্কটল্যান্ডকে। এবং একই সঙ্গে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত থাকার যে রেকর্ড সেটাও ধরে রেখেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। I think if Brazil keeps playing like that, we are definitely taking this World Cup and the Hexa this year for the win. Well, Brazil, fantastic, really good team. Bit disappointed for Scotland because we hoped to. It was insane, absolutely amazing, and I really, really hope we win. Vai Brazil! 100% sure we're gonna win this World Cup. Brazil can go in the finals. Brazil is the best nation here. ব্রাজিলের নকআউট পর্বের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রতিপক্ষ যেই হোক না কেন ম্যাচটা যে সহজ হবে না তা বলাই যায়, কারণ এই বিশ্বকাপে ছোট বলে কোনো দল নেই। তবে ব্রাজিল দল আত্মবিশ্বাসী হতে পারে। তাদের দলে আছে ভিনি জুনিয়র, যিনি আছেন দারুণ ছন্দে, নেইমার ফিরেছেন এবং নকআউটে ফেরার কথা রয়েছে রাফিনিয়ারও। Brazil all the way. মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে ব্রাজিলের জয়ে বুনো উল্লাসে মেতেছে ড্যাফোডিল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে সেলেসাওরা। তবে জয়ের আনন্দের সঙ্গে সবচেয়ে বড় স্বস্তির নাম ছিল নেইমার জুনিয়র। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় তারকাকে মাঠে দেখে উচ্ছ্বাসের বাঁধ ভাঙে সমর্থকদের। একজন ফুটবলারকে মাঠে দেখার জন্য ভক্তরা কতটা মুখিয়ে থাকতে পারে তা সমর্থকদের এই গর্জনই বলে দেয়। ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচে নেইমার জুনিয়র মাঠে ফেরার অপেক্ষা করছিলেন ছেলে বুড়ো সবাই, কারণ তিনিই তো হবেন সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্নের সারথি। অবশেষে সেই মাহিন্দ্রক্ষণ আসলো। গুনে গুনে 981 দিন পার করে নেইমার মাঠে নামলেন ম্যাচের শেষাংশে। নেইমার নেইমার স্লোগানে বুনো উল্লাসে মাতলেন ভক্তরা। আমাদের বস কামব্যাক করছে, ঠিক আছে, আমাদের হেক্সা জয় মিশন ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে। আমরা সারা রাত না ঘুমিয়ে নেইমারের খেলা দেখার জন্য, আমরা এই হাজারো জনতা, লক্ষ জনতার ভিড় এই নেইমারের খেলা দেখার জন্য। জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল। শেষ 2 ম্যাচে 3-0 গোলের জয় সেলেসাওদের। জয়ের এমন ধারাবাহিকতায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 3 পিস দিছে তাদেরকে বারবার স্মরণ করার জন্য, তাদের বিশেষ অর্জন 3 পিস ছেড়ে কোট প্যান্ট টাই আসতে পারবে না, তোমরা 3 পিসেই থাকবে। বিশ্বকাপ উন্মাদনার জোয়ার বইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। ভিনি নেইমারের পারফরমেন্সে খুশি তারা। এবার হেক্সা জয়ের স্বপ্ন দেখছেন জাবির ব্রাজিল সমর্থকরা। ক্যাম্পাসে ফ্রেন্ডদের সাথে মুক্ত মঞ্চে ক্রেজ নিয়ে হচ্ছে একটা
জমজমাট খেলা দেখা। তো আমি চাই যে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচটা গড়াক। ব্রাজিলের সাপোর্টার হিসেবে আশা করতেছি অবশ্যই ব্রাজিল হচ্ছে ফাইনাল ম্যাচ পর্যন্ত যাবে এবং হেক্সা অবশ্যই সম্পন্ন করবে। নকআউট পর্বে ব্রাজিল সমর্থকদের মুখের হাসি কতটা চড়াও করতে পারে নেইমার ভিনিসিয়াসরা, সেটার অপেক্ষায় এখন সেলেসাও সমর্থকরা। জিহাদ হাসান, সময় সংবাদ, সাভার। মাঠে ব্রাজিলের দাপুটে ফুটবল আর গ্যালারিতে সমর্থকদের উন্মাদনা, দুই জায়গাতেই যেন একচেটিয়া আধিপত্য সাম্বা বাহিনীর। প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ আর গোল হৃদস্পন্দন বাড়ায় দর্শকদের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠে নামেন নেইমার, আর তাতেই যেন নতুন করে প্রাণ ফিরে পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। মুহূর্তেই উল্লাস, স্লোগান আর করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। ফুটবল মানে আবেগ, আর সেই আবেগ যখন ব্রাজিলকে ঘিরে তখন তা পরিণত হয় উৎসবে। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল স্কটল্যান্ডের লড়াইকে ঘিরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শত শত সমর্থক। ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো টিএসসি প্রাঙ্গণ। কেউ মুখে ব্রাজিলের পতাকার রং এঁকেছেন, কেউ আবার হাতে নিয়েছেন ব্যানার ও পতাকা। ম্যাচ শুরুর আগেই যেন ছোট্ট এক ব্রাজিলের রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সবার চোখ বড় পর্দায়, সবার কণ্ঠে একটাই প্রত্যাশা, জয়। অবশ্যই আমরা তো জিতে গেছি, আজকে যে খেলা দেখেছে ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানরা লিটারালি ব্রাজিলের পক্ষে চলে আসছে, ওরা ব্রাজিল সাপোর্ট করতেছে। ভিনিসিয়াসের প্রথম গোলটা দেখে আমরা বুঝতে পেরেছি আজকে আমরা জিতবো, আর ইনশাআল্লাহ আমরা জিতে গিয়েছি অবশ্যই। প্রতিপক্ষের রক্ষণভোগ ভেঙে বল জালে জড়িয়ে দেন ভিনিসিউস জুনিয়র, আর তাতেই আনন্দের বিস্ফোরণ। উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকেরা। গোলের পর যেন নতুন প্রাণ ফিরে পায় গ্যালারি। মাঠের খেলায় যেমন আধিপত্য, তেমনি গ্যালারিতেও ছিল সাম্বা সমর্থকদের দাপট। ব্রাজিল অনেক ভালো খেলতেছে, মানে ডে বাই ডে। তো আমরা আশা করি যে আমরা মিশন হেক্সা সফল করতে পারবো। অনেক ভালো লাগছে, বিশেষ করে ভিনিসিয়াস দুইটা মারাত্মক গোল করছে। ব্রাজিল ভালো খেলছে, আমরা চাই ব্রাজিলকে শুভকামনা জানাতে পরের রাউন্ডের জন্য ভালো খেলা। ফাইনালি গেম ইজ ওভার এবং আমরা 3 গোলের মাধ্যমে, জয়ের মাধ্যমে আজকে এখান থেকে মাঠ ছাড়ছি। শেষ সময় নেইমারের মাঠে পা রাখতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। নেইমারের খেলা দেখতে আসছিলাম এবং অবশেষে 3 বছর পর নেইমার আজকে মাঠে নামলো। নেইমারের খেলা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি মূলত নেইমারের খেলা দেখার জন্য আসছি, আমি টঙ্গী থেকে আসছি এখানে খেলা দেখার জন্য, এবং অবশেষে সে দীর্ঘদিন পরে জাতীয় দলে কামব্যাক করতে পারছে, এই জন্য আমি খুবই আনন্দিত। ব্রাজিলের ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উন্মাদনা যেন প্রমাণ করেছে হাজার মাইল দূরের একটি দেশের নামও কখনো কখনো হয়ে উঠতে পারে কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। ব্যবসায়ীদের সহযোগিতার লক্ষ্যে চীনে বিনিয়োগ কার্যালয় খুলছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা জানান। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ। মাত্র 15 দিনের মধ্যে নতুন ব্যবসার লাইসেন্স অনুমোদন করা হবে বলেও জানান তিনি। এছাড়াও চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় জোনের কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও জানান সরকার প্রধান। এ সময় নবায়নযোগ্য জ্বালানি, আইটি, উন্নত বস্ত্রশিল্প ও ফার্মাসিউটিক্যালস খাতে বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এদিন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হেজিং। এ সময় বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। To demonstrate our commitment, my government has taken up a rigorous 180 days action plan. Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. সময় সংবাদে আরো থাকছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন বেড়িবাঁধে ভাঙন, 30টির বেশি পয়েন্টে ঝুঁকিতে শতাধিক কিলোমিটার প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে নদীপাড়ের মানুষ।
নতুন রাস্তা নির্মাণের কয়েক মাস যেতে না যেতেই আবার শুরু হয় কাটাকাটি। কখনো পানি, কখনো গ্যাস, কখনো বিদ্যুৎ, আবার কখনো ইন্টারনেট কেবল বসানোর নামে ভেঙে ফেলা হয় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক। প্রশ্ন উঠছে, একটি রাস্তা কতবার খোঁড়া হলে সেটিকে পরিকল্পিত উন্নয়ন বলা যায়? কেন বারবার একই রাস্তা খোঁড়া হচ্ছে? এর দায় কার? আর এই খরচের বোঝা শেষ পর্যন্ত বহন করছে কে? বিস্তারিত রায়দুল ইসলাম শুভ রিপোর্টে। ব্যাঙের জীবনচক্রের মতোই চলছে রাজধানীর সড়কগুলোর উন্নয়ন ঘিরে জনদুর্ভোগের চক্র। একটি রাস্তা তৈরি হয়, ফিতা কাটা হয়, সংবাদ শিরোনাম হয়, তারপর শুরু হয় খোঁড়াখুড়ি। এক সংস্থা কাজ শেষ করে আরেক সংস্থা আসে, পুনরায় কাটা হয় রাস্তা, আবার মেরামত, আবার খনন। এ যেন রাজধানীবাসীর নিয়তি। ধানমন্ডি 13-র এ সড়ক প্রায় 1 বছর আগে ড্রেনেজ উন্নয়ন কাজের জন্য রাস্তা খোঁড়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি নেই। কিন্তু মেরামতের নামে রাস্তার এক অংশে ফেলে রাখা হয় মাটি, যার কারণে দীর্ঘ 6 মাস থেকে বন্ধ রয়েছে রাস্তাটি। এই রাস্তাটা খোঁড়ার পরে এই রাস্তাটা বন্ধ, এই পাশটা বন্ধ রাখছে এবং যাতায়াত বড় গাড়িটাই যাইতে দেয় না। 1.5 বছর ধরে বন্ধ আছে। কাজ অল্প অল্প করে, আবার করে না, মাটি ফেলাই রাখছে। যাতায়াতের জন্য অনেক লোক পইরা যায়, কষ্ট হয়। কইতেছে মামা ওই পারে যাইতাম, কিন্তু হইল না। তো তাহলে ওটা হয়রানি না, আমাকে আবার ব্যাগ হয় এমনি আইতে লাগলো। এই যে কুরবানি গেল, কুরবানি যাওয়ার পরে এই যে প্রায় 1 মাস চলে, আজ পর্যন্ত কোনো লোকও আসে না, কোনো লেবারও আসে না, কোনো মিস্ত্রি আসে না, কোনো কন্ট্রাক্টর আসে না, কেউ আসে না। শুধু ধানমন্ডি নয়, মোহাম্মদপুরের সাদেক খান রোডেও একই চিত্র। প্রায় 6 মাস আগে ড্রেনের পাইপ বসানোর কাজ শুরু হয়, এখনও পুরো এলাকা স্বাভাবিক হয়নি। শহরের একটি রাস্তার নিচে পানি সরবরাহ, গ্যাস পাইপ লাইন, বিদ্যুৎ বিতরণ, ড্রেনেজ, টেলিযোগাযোগ নেটওয়ার্ক সহ থাকে বহু সংস্থার অবকাঠামো। বিশেষজ্ঞদের মতে সমন্বিত পরিকল্পনা না থাকাই জনদুর্ভোগের কারণ। হাত জোর করে বলছি, বাংলাদেশের উন্নয়ন কখনোই তার প্রক্রিয়ার মধ্যে জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সময় নির্ভরতায় করা হয় না। মানুষের মূল্যবান যাতায়াত সময়ের ক্ষতি, তার জনস্বাস্থ্যের ক্ষতি, বায়ু দূষণ, জল দূষণের ক্ষতি এবং শিশুসহ বয়োবৃদ্ধ সহ সকলের স্বাস্থ্যগত ক্ষতি, এই সমস্তগুলো ক্ষতি একত্রিত করলে ওই প্রকল্পের খরচ 5 গুণ হয়ে দাঁড়াবে। খোঁড়া রাস্তার কারণে শুধু যানজটই তৈরি হয় না, অর্থনীতিবিদদের মতে যানজটে নষ্ট হওয়ার সময়ও একটি অর্থনৈতিক ক্ষতি। একজন কর্মজীবী মানুষ প্রতিদিন অতিরিক্ত 30 মিনিট থেকে 1 ঘন্টা রাস্তায় কাটালে বছরে শত শত ঘন্টা উৎপাদনশীল সময় হারিয়ে যায়। রাস্তা শুধু চলাচলের মাধ্যম নয়, এই সড়ক ঘিরে গড়ে ওঠে দোকানপাট। তাই বারবার খোঁড়াখুড়িতে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসারও। এত ক্ষতির হিসাব কি পৌঁছাচ্ছে না কর্তৃপক্ষের কানে? তাহলে দায় কার? ঠিকাদার নাকি সরকারের বিভিন্ন দফতরের? নগর বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে দায় একক নয়। পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও তদারকি প্রতিটি ধাপেই জবাবদিহিতা প্রয়োজন। শুধুই মোহবিষ্টতার মধ্যে দিয়ে মানুষের সামনে একটা জাদু দেখায় অর্থ উপার্জনের অবলম্বন ছাড়া আর কিছু মনে করে না। সমন্বয় করে একই কাজ বারবার না করার প্রবণতা থেকে সরে আসা, এই 3টিকে গুরুত্ব দিয়ে সমস্ত কাজ পরিচালনায় সিটি কর্পোরেশন এবং সেবা সংস্থাকে বাধ্য করলেই আমরা বড় ধরনের গুণগত পরিবর্তন দেখব। কোটি কোটি টাকার রাস্তা, অসংখ্য মানুষের সময় এবং প্রতিদিনের দুর্ভোগ। উন্নয়ন কি নাগরিক জীবনের সহজ করছে নাকি আরও কঠিন? রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে প্রবাসীদের মরদেহ দেশে আনতে পোহাতে হয় নানা ভোগান্তি। পরিবারে শুরু হয় মরদেহ ফিরিয়ে আনার নতুন এক সংগ্রাম। সৌদি আরব থেকে প্রবাসীদের মরদেহ পাঠানোর প্রক্রিয়াটি দীর্ঘ ও জটিল। মৃত্যু সনদ, পুলিশ রিপোর্ট, হাসপাতালের ছাড়পত্র, দূতাবাসের অনুমতি সব মিলিয়ে পেরোতে হয় একাধিক ধাপ। অনেক ক্ষেত্রে কোম্পানি সহায়তা করলেও বেশিরভাগ সময় সহকর্মী ও স্বজনদেরই নিতে হয় পুরো দায়িত্ব। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্ট। প্রতি বছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শত শত প্রবাসীর মরদেহ দেশে ফেরত যায়। তবে এই প্রক্রিয়া মোটেই সহজ নয়। এর পেছনে থাকে দীর্ঘ প্রশাসনিক ধাপ, কাগজপত্র আর আর্থিক চাপ। বাংলাদেশ দূতাবাস অনেক ক্ষেত্রে সহায়তা দিলেও বাস্তবে প্রবাসীদের সহকর্মী বা আত্মীয়দেরই বেশিরভাগ দৌড়ঝাঁপ করতে হয়। সৌদি আরব থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া আরও বেশি জটিল। মৃত্যু সনদ, পুলিশ রিপোর্ট, হাসপাতালের ছাড়পত্র, দূতাবাসের অনুমতি, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যায় কয়েক সপ্তাহ পর্যন্ত, কখনো পেরিয়ে যায় মাস।
সৌদি আরব থেকে লাশ পাঠাতে গেলে সৌদি আরবের যে মন্ত্রণালয়গুলো অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। দেখা গেছে এক জায়গায় আপনাকে 3-4 যাওয়া লাগে। সম্প্রতি সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সাইফুল ইসলাম রিয়াজ নামের এক রেমিটেন্স যোদ্ধা। কথা হয় তার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে। তারা জানান মরদেহ পাঠানোর বিষয়ে তাদের কষ্টের কথা। বরিশালের বাকেরগঞ্জের সাইফুল ইসলাম রিয়াজ বাবা মার একমাত্র ছেলে সন্তান। পরিবারের আর্থিক অসচ্ছলতা মেটাতে কয়েক বছর আগে পাড়ি জমান সৌদিতে। ব্যবসায়ী হিসেবে সফল এই যুবকের আকস্মিক মৃত্যুতে দিশেহারা স্বজনরা পড়েছে নতুন ভোগান্তিতে। বুকে ব্যথা হচ্ছে, ব্যথা ওঠার পরে বলছে আমার সৌদিতে নিয়ে যান, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যান। আমি সাথে সাথে গাড়িতে হাসপাতাল গেছি। হাসপাতালে আধা ঘন্টার মতো ছিল জীবিত, তারপর হঠাৎ করে ডাক্তার মৃত্যু ঘোষণা করছে। সাইফুল ইসলাম রিয়াজ আমার এলাকার ছোট ভাই, ও হঠাৎ করে মারা গেল। মারাটা আসলে মাইনে নেওয়া যায় না, অনেক বেদনার সাথে অনেক কষ্টের সাথে হ্যান্ডেল করতেছি ব্যাপারটা। ডেথ সার্টিফিকেট উঠানো, মর্গ থেকে ডেথ রিপোর্ট নেওয়া, যাওয়া যাতে এক্সিটের জন্য যাওয়া, পুলিশ স্টেশনে পত্রের জন্য যাওয়া, এই জিনিসগুলো কত দ্রুত সম্পন্ন হয় এটার উপর নির্ভর করে। কেউ যদি একদম দম লাগায় কাজ করে বাংলাদেশের কাগজপত্র নিয়ে আসে, সেই লাশটা 3 দিনে যাওয়া পসিবল। মরদেহ পাঠানোর জন্য অনেক সময় কোম্পানির সহায়তা মেলে না। দূরদেশে সহকর্মীরা ছুটে বেড়ান কাগজপত্রের জন্য, আর দেশে বসে স্বজনরা অপেক্ষা করেন কখন প্রিয় মানুষটির মুখটি শেষবারের মতো দেখতে পাবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, যাচ্ছি তার কাছে। লিপি, আমরা এই মুহূর্তে যেখানে আগুন লেগেছে তার বাইরে অবস্থান করছে। যতটুকু বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, সকাল 8:30টার পর আগুনের সূত্রপাত, এবং আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো এই মুহূর্তে অকশন শেড থেকে বেরিয়ে যাচ্ছে, এবং তারা যতটুকু বিভিন্ন সূত্র বলছে যে 8:30 বাজে যখন আগুনের লাগে তারপরে কিন্তু ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ শুরু করে, এবং 3টি ইউনিট কাজ শুরু করে পরবর্তীতে আরেকটি ইউনিট যুক্ত হয়, এবং মোট 4টা ইউনিট আগুন নিবানোর কাজ করে। যেহেতু অকশন শিটে আসলে রাসায়নিক দ্রব্য সহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকে, সে কারণে আগুন নিয়ন্ত্রণ যদি পুরোপুরি না হয় তাহলে একটা ঝুঁকি থাকে। এই কারণে কিন্তু এখনো পর্যন্ত আগুনের যে তাপ সেটা হয়তো কমে গেছে, কিন্তু আমরা যতটুকু বাইরে থেকে বিভিন্নভাবে দেখতে পেয়েছি ধোঁয়া দেখা যাচ্ছে। ফলে পুরোপুরি না নিভে গেলে এই যে ঝুঁকিটা থাকে, সে কারণে তারা কিন্তু খুব একদম সর্বোচ্চভাবে চেষ্টা করছে যেন আগুন যেন নির্বাপন হয়ে যায়, সে চেষ্টা করছে। তবে যতটুকু আমরা তথ্য পেয়েছি, বন্দর এবং সংশ্লিষ্ট যে ঊর্ধ্বতন কর্মকর্তা, নিরাপত্তা বিভাগের প্রধান সহ অনেকে কিন্তু অকশন শেডের ভেতরে অবস্থান করছে এবং তারা তদারকি করছেন। এবং যেহেতু আমাদেরকে এখনো পর্যন্ত ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, সে কারণে আসলে আমরা আগুনের কি অবস্থা সেটা পুরোপুরি বলতে পারবো না। তবে আমরা যতটুকু শুনতে পেরেছি যে যখন সকাল 8:30 বাজে আগুন লাগে অকশন শেডে, তারপরে আসলে নিয়ন্ত্রণের জন্য প্রায় 3টি ইউনিট চলে আসে ফায়ার সার্ভিসের দ্রুত গতিতে, এবং তারপর আরও একটি ইউনিট, এবং মোট 4টি ইউনিট এখনো পর্যন্ত কাজ করছে। এবং যেটা বলছিলাম যে নিলামের এই যে শেডটা, এখানে আসলে সাধারণত বন্দর থেকে আমদানি করা যেসব পণ্য দীর্ঘ সময় সরবরাহ নেয় না সে ধরনের পণ্যগুলো রাখা হয়, এবং তারপর আসলে এই যে বন্দরের যে বিভিন্ন এলাকা সেগুলো খালি করার জন্য এই সেটা রাখা হয়। এবং এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক যন্ত্রপাতি, ফেব্রিক্স, গাড়ি, কাঁচামাল সহ ভোগ্যপণ্য থাকে। ফলে এই যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের ফলে যেহেতু পুরোটা সে যদি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে অনেকটা ঝুঁকি থাকে। সে কারণে কিন্তু ফায়ার সার্ভিস এবং বন্দরের যে ফায়ার ফাইটাররা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যত দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কাস্টম অকশন শেডে যে আগুন লাগার ঘটনা তার সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। মেহেরপুরের শেওড়াতলা সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে 7 জনকে পুশিনের চেষ্টা। ওর শূন্যরেখার কাছে অবস্থান করছেন তারা। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী বেনিয়ামিন, সরাসরি যাচ্ছি তার কাছে।
আজ তিনবারের মতন, এর আগেও দুইবার এবং আজকে দিয়ে তৃতীয়বারের মতন মেহেরপুরের সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা সেটি ঘটেছে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া ইউনিয়নের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের এই শাওড়াতলা সীমান্ত দিয়ে এই 7 জনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। আজ সকালবেলায় রাতের কোনো একটা সময়ে তাদেরকে কাঁটাতারের এপারে পার করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা যখন গ্রামের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করছিল তখন তাদের অবস্থান টের পেয়ে বিজিবি সদস্যরা তাদেরকে প্রতিহত করে এবং গ্রামবাসীর সহযোগিতায় তাদেরকে আবারও শূন্যরেখার ওপারে চলে যাওয়ার জন্য তাদেরকে ঘোষণা দেওয়া হয় এবং সেক্ষেত্রে পরবর্তীতে তাদেরকে সীমান্ত শূন্যরেখায় সকাল পর্যন্ত তাদেরকে দেখা গেছে। পরবর্তীতে যখন সীমান্ত শূন্যরেখা পার হয়ে যখন তারা ওপারে অবস্থান করছিল 8টা থেকে 8:30টার মধ্যে তাদেরকে আবারও বিএসএফ তাদেরকে কাঁটাতারের ওপরে নিয়ে গেছে বলে জানাচ্ছে স্থানীয় যে সাধারণ জনগণ। যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলছেন যে কোনো একটি গাড়ি এসে তাদেরকে আবারও কাঁটাতারের ওপারে নিয়ে বিএসএফ নিয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে যারা এখানে দেখেছেন তাদেরকে তারা জানাচ্ছেন যে আন্তর্জাতিক সীমানার 142-এর 5S এবং 6S এর মাঝ দিয়ে তাদেরকে এপারে পাঠানো হয়েছে। তো এখন পর্যন্ত সীমান্তে জানা যাচ্ছে যে তাদেরকে বিএসএফ কাঁটাতারের ওপারে আবারও ফেরত নিয়েছে। এই ছিল মেহেরপুর সীমান্তে পুশিনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুরে। সময় সংবাদে আরও থাকছে। সব শর্ত মেনে ছাড় দিচ্ছে ইরান, দাবি ট্রাম্পের। পারমাণবিক কেন্দ্রে প্রবেশ ইস্যুতে আগের অবস্থানে অটল তেহরান। পরস্পর বিরোধী বক্তব্য না দিতে ওয়াশিংটনকে সতর্কবার্তা। খুলনা বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি এমন একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। হয়রানির বিচার দাবিতে মানববন্ধন সহ শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা। উপযুক্ত বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। নিয়ামুল হোসেন কোচের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। স্লোগানে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়। দাহ করা হচ্ছে এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন প্রধান অধ্যাপক রেজাউল ইসলামের কুশপুত্তলিকা। শিক্ষার্থীকে যৌন হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। চলছে প্রতিবাদ। গত 16 জুন ছাত্র বিষয়ক পরিচালকের দফতরে জমা দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী জানান 1 মাসের বেশি সময় ধরে অধ্যাপক রেজাউল ইসলাম মোবাইলে অশোভন ও কুরুচিপূর্ণ বার্তা পাঠাতে থাকেন। এমনকি অপ্রয়োজনে কল করেন গভীর রাতেও। অভিযোগে সংযুক্ত করা হয় ওই শিক্ষকের পাঠানো আপত্তিকর বার্তার স্ক্রিনশট। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, গণস্বাক্ষর সংগ্রহ সহ লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই রকম নেতিবাচক অভিজ্ঞতার কথা লিখেছেন সাবেক ও বর্তমানে বেশ কিছু শিক্ষার্থী। প্রলোভন দেখায় বিভিন্নভাবে, আমি তোমার রেজাল্ট ভালো করে দেব বা আমি অনেক ভালো জায়গায় নিয়ে যাব, ডিসিপ্লিনের শিক্ষক বানিয়ে দিব, এরকম প্রলোভন দেখিয়ে উনি মেয়েদেরকে নানাভাবে এই ধরনের যৌন হয়রানিমূলক কাজে ইনভলভ করার চেষ্টা করছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক বিচার না হয় তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে কোনো সময় যে কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রস্তুত। অভিভাবক সমতুল্য যে শিক্ষক, তাদের কাছ থেকে আমরা এই ধরনের আচরণ কখনোই আশা করিনি। এমন শিক্ষক আমাদের প্রয়োজন নেই যে শিক্ষা দেওয়ার নামে উল্টাপাল্টা কথা বলে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা নতুন নয়। গত বছর আগস্টে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও যৌন হয়রানিমূলক প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে বাংলা বিভাগের অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে। এ সময় অন্য বিভাগের আরেক নারী শিক্ষার্থীও একই ধরনের অভিযোগ করেন। পরে তদন্ত প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ওই অধ্যাপককে 2 বছরের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। তবে বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। অভিভাবক তুল্য শিক্ষকদের থেকে এরূপ ঘটনা আমরা আশা করি না, এটা খুবই লজ্জাজনক। সব বাদ রেখে মোহাম্মদ রেজাউল ইসলামকে যেন স্থায়ীভাবে বহিষ্কার করা হয়, তাকে যেন একটা দৃষ্টান্তমূলক এবং উদাহরণমূলক একটা শাস্তি দেওয়া হয়। এসব ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এমন অপরাধ প্রতিরোধে আরও কঠোর হওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যৌন হয়রানি সেলের যে পানিশমেন্টের যে ধারাগুলি আছে এগুলি মহামান্য হাইকোর্ট থেকে এটা করা, মানে বলাই আছে যে কোন অপরাধে কতটুকু শাস্তি হবে। তো এরকম যখন একটা কমপ্লেইন আসে ডেফিনেটলি ছাত্র শিক্ষকের সম্পর্কটা হ্যাম্পার হয়। অ্যাজ ওয়েল অ্যাজ শিক্ষক হিসাবে এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেওয়া আমাদের সকলের জন্য এটা লজ্জার। সবশেষ ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন সহ অভিযুক্ত শিক্ষককে ডিসিপ্লিন প্রদানের দায়িত্ব ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।
কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার। জিডিপিতে এই খাতের অবদান 1.5% নিশ্চিত করতে চায়। এজন্য প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র, সঙ্গীত, নাটক সহ বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 300 কোটি টাকা। এমন উদ্যোগ কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে সঠিক বাস্তবায়ন চান খাত সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদরা বলছেন, মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করতে পারলে আন্তর্জাতিক বাজারে কদর বাড়বে বাংলাদেশি পণ্য সেবার। ইয়ানু শিফাতের রিপোর্ট। বছরের পর বছর ধরে কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে বৈচিত্র্যময়তা আনার তাগিদ দেয়া হলেও তা থেকে গেছে আলোচনাতেই। অবশেষে সেই সুযোগ বাড়াতে এবার সৃজনশীল অর্থনীতির বিকাশে জোর দিচ্ছে সরকার। কৃষি, শিল্প, প্রবাসী আয় নির্ভর অর্থনীতির পাশে 2026-27 অর্থ বছরের উত্থাপিত বাজেটে ক্রিয়েটিভ ইকোনমিতে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে যুক্ত হবে আরও 500 কোটি টাকা। ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। সৃজনশীল অর্থনীতিতে রয়েছে এমন পণ্য ও সেবা যেখানে মূল সম্পদ হিসেবে ধরা হয় সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিকে। সে মেধাভিত্তিক চর্চাকে গুরুত্ব দিয়ে এ খাত থেকে জিডিপিতে অবদান 1.5% উন্নীত করার পরিকল্পনা সরকারের। এ খাতের বিকাশে পূর্বাচলে 100 একর জমির ওপর একটি কেন্দ্রীয় ক্রিয়েটিভ হাব ও জেলা উপজেলায় গড়ে তোলা হবে আঞ্চলিক ক্রিয়েটিভ হাব। বিসিকের মাধ্যমে স্থাপন করা হবে প্রশিক্ষণ ও হস্তশিল্প ভিত্তিক সৃজনশীল কেন্দ্র। একটি গ্রাম একটি পণ্য উদ্যোগের আওতায় মৃৎশিল্প, শীতলপাটি, টেরাকোটা সহ ঐতিহ্যবাহী পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করবে সরকার। কতটুকু উপকৃত হবে এটা কিন্তু এখনই বলা সম্ভব না। এই টাকাটা বরাদ্দ করাটাই কিন্তু শেষ না। বরাদ্দ করার পরে কোথায় কোথায় এটা খরচ করা হবে, কাকে কাকে কিভাবে উপকৃত এই কাজটা দেয়া যায় এবং সঠিকভাবে পৌঁছালেই কিন্তু আমরা বুঝবো কতটুকু সফল। পর্যটন খাতের প্রসারে নেওয়া হবে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনাও। আমাদের দেশে বরাদ্দ হয়, সবসময় অনেক হয়, কাজ করার সুযোগ তৈরি হয়, কিন্তু আমরা সেখান থেকে রিটার্নটা তুলে আনতে পারি না। অনেক সময় আমাদের কিছু চ্যালেঞ্জ থেকে যায়। তো গভর্নমেন্ট যদি এটাকে প্রপার মনিটরিং করে, প্রপার একটা কমিটির আন্ডারে এটা করে বিভিন্ন সেক্টর ধরে ধরে করতে পারে, তাহলে আমার মনে হয় যে এটা খুবই পজিটিভ একটা ইনিশিয়েটিভ। কাঙ্ক্ষিত সুফল পেতে শুধু বরাদ্দে আটকে না থেকে বেসরকারি বিনিয়োগ ও মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। পুরো সেক্টরটাকে হয়তো যতখানি সম্ভব ফর্মালাইজ করা দরকার। উদ্দেশ্য হওয়া উচিত আমরা এই জিনিসটাকে এখন ইনসেন্টিভ দিচ্ছি, কিন্তু এটাকে ফর্মালাইজ করার মাধ্যমে যদি করতে পারি এবং সেখানে যদি থেকে সরকার যদি পরবর্তীতে কিছু রাজস্ব আদায় করতে পারে, এটা একটা ভালো একটা দিক। বরাদ্দ দেওয়া হয়েছে ভালো, তাদেরকে উৎসাহিত প্রণোদিত করা হয়েছে ভালো, তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে ভালো। আমরা আশা করব যে আগামীতে ওই ধরনেরই একটা পরিবেশ থাকবে যেখানে এইসব কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়া হবে এবং সামাজিকভাবে এগুলোকে স্বীকৃতি দেওয়া হবে। তথ্য বলছে বিশ্বব্যাপী সৃজনশীল অর্থনীতির বাজার প্রায় $2 ট্রিলিয়ন, আর এ খাতে কর্মরত রয়েছে প্রায় 500 কোটির বেশি মানুষ। ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। বরিশালে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন। সরাসরি যাচ্ছি সেখানে। টেকনিক্যাল এডুকেশন একই এডুকেশন না, এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল, তারা এইচএসসি পাস করার কি বুয়েটে ভর্তি হতে পারে না? কি পারে? তারা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারে না? পারে। তাহলে তারা কি আলাদা? তারাও আলাদা না। দেখুন, আমি রিয়েলাইজ করলাম একজন ছাত্র পরীক্ষা দিল যশোর বোর্ডে, একজন দিল কুমিল্লা বোর্ডে। ও, তুই ভালো জিপিএস পেয়েছিস কারণ তোর প্রশ্নপত্র ইজি হয়। এটা একটা কথা হলো, একটা কথার কথা। এই যে বিতর্ক, এটা কি পৃথিবীর কোথাও আছে? আমরা ও লেভেল, এ লেভেল পরীক্ষা দেয় ইংরেজি মিডিয়ামে, সারা বিশ্বময় এক প্রশ্ন পরীক্ষা হয় না? তাহলে আমাদের এখানে ভিন্নতর হবে কেন? এই ডিপ্রাইভটা, এই মানসিকভাবে আমরা কেন আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে এটা আমরা তৈরি করব? এটা কি হতে পারে? হয় না। সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি এবং আপনারা ওয়েলকাম জানিয়েছেন। এখন আমি জিজ্ঞেস করেছিলাম যে 9টি বোর্ডে 9টি প্রশ্ন কেন? তো বোর্ডের চেয়ারম্যানরা বলেছিলেন, স্যার
অন্তত 9টি বোর্ডের প্রশ্ন তো একসাথে আউট হবে না, হলে 2-1টা বোর্ডের হতে পারে, অন্য বোর্ডের নাও হতে পারে। এই জন্য আমরা আলাদা আলাদা করছি না। মানে what answer? কোশ্চেন আউট হবে। Why? কেন কোশ্চেন আউট হবে? এই জন্য আমাকে 9টি বোর্ড করতে হবে, এই জন্য আরো বোর্ড করতে হবে। এটা কি হয় বলুন? কোশ্চেন আউট হতে দেওয়া যাবে না। বলে আপনি কিভাবে পারবেন? হ্যাঁ, 2টা ওয়ে পারা যায়। একটি হচ্ছে আমি নিজে বিজি প্রেসে গিয়েছি, থেকেছি, সুপারভিশন করেছি, তারপরে তো ইচ্ছে করলে লিক হতেই পারে, প্রশ্ন হতে পারে না। হলে পরে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এমন পানিশমেন্ট হবে যে সারা জীবন বাংলাদেশ মনে থাকবে যে এই প্রশ্নপত্র বের করবে। আমরা কি শিক্ষায়, আচ্ছা এই জায়গাটাতে কি কোনো রকম চালাকি চলে বলুন? ধরুন আমি যদি এখন বলি নুরুল ইসলাম নাহিদ সাহেবের সময় শিক্ষা ব্যবস্থা নকল, প্রশ্নপত্র আউট, খাতায় লেখা হতো, এগুলো তো আমরা জানি না। বরিশালে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শিক্ষামন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। লোকবল সংকট, অবৈধ রেলগেট, ত্রুটিযুক্ত ব্যারিয়ার সহ নানা সমস্যায় জর্জরিত চুয়াডাঙ্গার বিভিন্ন অরক্ষিত রেলগেট। স্থানীয়দের দাবি, জেলার ওপর দিয়ে প্রতিদিন আন্তনগর মেইল ও মালবাহী ট্রেন চলাচল করে, কিন্তু গেটম্যান না থাকায় ক্রমেই বাড়ছে দুর্ঘটনা। মাহফুজ মামুনের তথ্য ও আনিসুর রহমানের ছবিতে রিপোর্ট। ট্রেন আসার সময় হলেও দেদারসে চলছে বিভিন্ন যানবাহন, নেই গেটম্যান কিংবা সিগন্যাল। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন বৈধ অবৈধ অরক্ষিত রেলগেট দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে অসংখ্য মানুষ। ট্রেন আসার আগে সিগন্যাল দিয়ে গেট বন্ধ থাকার কথা থাকলেও নেই নিয়মনীতির কোনো তোয়াক্কা। বৈধ রেলগেটে 3 জন দায়িত্ব পালন করার কথা থাকলেও একজন, কখনো কখনো 2 জন দায়িত্ব পালন করছেন। এতে অনেক সময় ঘটছে দুর্ঘটনা। এমনকি গেল 6 মাসে ট্রেনে কাটা পড়ে মারা গেছে অন্তত 8 জন, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন আরও বেশ কয়েকজন। গেট দেওয়া অথবা গেটম্যান দেওয়া যে হতো তাহলে মানুষের জীবন বাঁচত। এপাশ ওপাশ দেখে রেল ক্রসিং করলে পারি দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। রানিং রাস্তা, সব সময় এখানে হাজার হাজার গাড়ি যাওয়া আসা করে, কিন্তু এখানে যেটা প্রয়োজন সেইটি তো নাই। এখানে একটা গেট আমাদের একদম নিশ্চিত প্রয়োজন দরকার, কিন্তু এই জায়গায় আমাদের রেড লাইট দেয় না। ক্রসিংয়ে ঢোকার আগে ডানে এবং বামে এবং সামনে কিছু আছে কিনা এটা সতর্কতা দৃষ্টিতে দেখেই পারাপার হওয়া উচিত। প্রয়োজনীয় জনবল সংকটের কারণে গেট বন্ধ রাখা সম্ভব হচ্ছে না বলে জানান রেল কর্মকর্তা। আমরা চেষ্টা করছি ওই ঘাটতি লোকবলগুলো ঊর্ধ্বতন ছাড়দের মাধ্যমে পূরণ করে ফেলা। লোকবল পেয়ে গেলে গেটে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেটা খুব সহজেই সমাধান হবে। জেলায় 40 কিলোমিটারের রেলপথে 27টি বৈধ ও 5টি অবৈধ রেলগেট রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন স্থানে আবারও বেড়ি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে যে কোনো সময় বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা, এমন শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের মানুষের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, জরুরি সংস্কারের পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। চোখে মুখে আতঙ্ক নিয়ে খুলনার দাকপের পানখালী ইউনিয়নে ঝপঝপিয়া নদীর পাড়ে হাঁটছেন এই বৃদ্ধা। গত 5 বছরে 3 দফা নদী ভাঙনে হারিয়েছেন বসতভিটা। এবারও বর্ষা শুরু হতেই বাঁধে দেখা দিয়েছে নতুন ভাঙন। শুধু পানখালী নয়, ভাঙনের ঝুঁকি ছড়িয়ে পড়েছে পুরো দক্ষিণাঞ্চল উপকূলে। দাকপের জাবেরের খেয়াঘাট, লক্ষ্মীখোলা ও নলডাঙ্গা সহ অন্তত 10টি পয়েন্ট ঝুঁকিতে। কোথাও ফাটল, কোথাও নদীতে হারিয়ে যাচ্ছে মাটি। একই চিত্র বাইকগাছার দেলুটি, কয়রার মহেশ্বরীপুর, বাগেরহাটের শরণখোলা ও সাতক্ষীরার আশাশুনির বিভিন্ন এলাকাতেও। 3 জেলায় 30টির বেশি পয়েন্টে শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ এখন ঝুঁকিতে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ভাঙন দেখা দিলেও মিলছে না স্থায়ী সমাধান। বাড়িঘর নেই, সে সব ভাঙিয়ে চলে গেছে নদীর মধ্যে, আর সবাই এনে যে রয়েছে। আমাদের প্রতি বছর
ভাঙে আর প্রতি বছর রাস্তা পিছতে হয়। প্রতি বছর জিআই ব্যাগ ফেলে কিন্তু স্থায়ী কোনো বেড়িবাঁধ সমাধান করে না। নদীতে ভাঙনে ভেঙে নিয়ে গেছে, গেলে এই প্রায় 2 বছর আসছে, আমি আর থাকতে পারি না। এই যে বেড়িবাঁধটা আছে এটাই টেকসই বেড়িবাঁধ করে দিক, এই ছাড়া আমাদের আর কোনো কিছু কাম্য নাই। বিশেষজ্ঞরা বলছেন সংশ্লিষ্ট দফতরের ভুল নকশা ও পরিকল্পনায় বাঁধ নির্মাণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ডের অবকাঠামোর ডিজাইন টোটালি ফল্টি। তো আপনি ওই ফল্টি ডিজাইনে টাকা বেশি দিলেন, পার্সেন্টেজ বাড়লো, কিন্তু লাভ তো হলো না। পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জরুরি মেরামত চলছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য টেকসই বাঁধ নির্মাণে নেওয়া হয়েছে কয়েকটি বড় প্রকল্প। পোল্ডার এরিয়াতে যেসব ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেগুলোর জন্য আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ যে বেড়িবাঁধগুলো আছে সেগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় তাদের আওতায় 2000 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ভাঙন রোধে প্রতি বছর নেওয়া হয় নানা প্রকল্প, বেড়িবাঁধ সংস্কারে খরচ হয় শত কোটি টাকা। তবে বছর না ঘুরতেই আবারও একই রকম ভাঙন দেখা যায় এসব এলাকায়। তাই উপকূলীয় মানুষের টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি আরও জোরালো হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বেড়েছে। নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন। বিস্তারিত জানাতে ফুলছড়ি এলাকায় আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, গাইবান্ধায় করতোয়া এবং তিস্তা নদীর পানি কমলেও কিন্তু গাইবান্ধায় আজকেও আমরা দেখছি যে ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর যে পানি এটি কিন্তু বেড়েছে। তবে পানি বাড়লেও কিন্তু এখনও ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি প্রায় 100 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু বিপদসীমার সেটি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দুটি নদীর পানি কিন্তু গেল 5 দিন থেকে যে বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে। আর গত 2 দিন থেকে কিন্তু তিস্তা এবং যে করতোয়া সেই নদীর পানি কিন্তু কমছে। আমরা দেখছি যে এই যে পানি বৃদ্ধি, আকস্মিক পানি বৃদ্ধি, এই পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার যে ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, ঘাঘট সহ 4টি নদীরই কিন্তু বিভিন্ন এলাকায় আমরা দেখছি যে নদী ভাঙন দেখা দিয়েছে। এই নদী ভাঙনে কিন্তু আমরা দেখছি যে প্রায় 20টি এলাকা বা 20টি পয়েন্টে এই নদীসমূহের ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনে কিন্তু প্রতিদিনই ভিটে মাটি নদীগর্ভে চলে যাচ্ছে। স্থানীয় নদী পাড়ের মানুষ যেটি অভিযোগ করছেন যে এই ভাঙন প্রায় 10 দিনের বেশি সময় ধরে অব্যাহত থাকলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু সেই সকল এলাকায় নদী ভাঙন প্রতিরোধের কাজ শুরু করেনি, যে কারণে কিন্তু প্রতিনিয়ত এইসব এলাকার ভাঙন বাড়ছে এবং ভাঙন কবলিত মানুষের সংখ্যা কিন্তু প্রতিদিন বাড়ছে। তারা যেটি অভিযোগ করছেন যে একাধিকবার বিভিন্ন মাধ্যমে কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও পানি উন্নয়ন বোর্ড কিন্তু এটি কর্ণপাত করছে না, যে কারণে কিন্তু প্রতিনিয়ত ভাঙন কবলিত মানুষের সংখ্যা বাড়ছে এবং ভাঙন কবলিত এলাকার সংখ্যা বাড়ছে। তারা যেটি বলছেন যে সমস্ত এলাকায় জিও ব্যাগ না হলেও অন্তত জরুরি ভিত্তিতে সে সকল এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ করে অন্তত ভাঙন প্রতিরোধের দাবি জানিয়েছেন। আমি আছি গাইবান্ধার বালাসিঘাটের যে রেলগেট এলাকায়। এই রেলগেট এলাকায় কিন্তু আমরা দেখছি যে গেল 3 দিন হয় ভাঙছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তো এই ছিল গাইবান্ধার পানি বৃদ্ধি এবং নদী ভাঙনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়। যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে ইরান বড় ধরনের ছাড় দিচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং চূড়ান্ত চুক্তির পরেই কেবল পারমাণবিক কেন্দ্রে প্রবেশাধিকারের বিষয়টি বিবেচনা করা হবে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে চুক্তির কারিগরি আলোচনা পুনরায় শুরু হতে যাচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তেহরান ওয়াশিংটনের সব শর্ত মেনে নিচ্ছে এবং বড় ধরনের ছাড় দিচ্ছে। ইরান ছাড় না দিলে আলোচনা বন্ধ করে ফের কঠোর অবস্থানে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বাস্তব পদক্ষেপ এবং চূড়ান্ত চুক্তির কাঠামোর বাইরে পারমাণবিক কেন্দ্রে প্রবেশাধিকার দেয়া হবে না। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মার্কিন কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রতি ইরানিদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অবিশ্বাস দূর করতে কোনো ভূমিকা রাখবে না, বরং অতীতের প্রতিশ্রুতি ভঙ্গ করাকেই মনে করিয়ে দেবে। দুপক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে চুক্তির কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু হতে যাচ্ছে। ইরানের জব্দকৃত অর্থ ফেরত দেয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ওয়াশিংটন বলছে, চুক্তির অধীনে ইরানের জব্দ অর্থের একটা বড় অংশ অবমুক্ত করা হলেও তা সরাসরি তেহরানের হাতে যাচ্ছে না। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই অর্থ কাতারের মাধ্যমে সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণেই থাকবে। এই তহবিল দিয়ে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্য ও ওষুধ কিনে ইরানে পাঠানো হবে, যা মার্কিন পণ্যেই পুনর্ব্যবহার করা হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। ইরান এই প্রণালী দিয়ে চলাচলের জন্য কোনো ধরনের টোল বা ফি দাবি করছে না বলে দাবি করেছেন ট্রাম্প। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা এবং ওমানের সমন্বয়ে একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে, যার অধীনে কোনো টোল ছাড়াই সাময়িক রুট দিয়ে জাহাজ চলাচল করছে। উপসাগরীয় 3 দেশ সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অঞ্চলের দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ওয়াশিংটনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে মধ্যপ্রাচ্য সংকটের জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রায় একই সুরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেজন্য তার সরকার যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আবারও বিশ্বকাপ ফুটবলের খবর। দুবার পিছিয়ে পড়েও হাইতির বিপক্ষে জয় তুলে নিয়েছে মরক্কো। প্রথমার্ধে একলায় লায়নদের কঠিন পরীক্ষা নেয় হাইতি, তবে ম্যাচে কোনো অঘটন ঘটতে দেয়নি আশরাফ হাকিমি, ইসমাইল সাবিরিরা। 4-2 গোলের জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে মরক্কো। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হাইতির মুখোমুখি মরক্কো। গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার মিশনে নামা অ্যাটলাস লায়নরা হয়তো ভেবেছিল খুব সহজেই ম্যাচ থেকে তারা জয় তুলে নিবে, আর সব হারানো হাইতির লক্ষ্য যাওয়ার আগে মরক্কোকে চমকে দেওয়ার। ম্যাচের শুরুতেই মরণ কামড় বসালেও আশরাফ হাকিমিদের বিপক্ষে শেষ পর্যন্ত আর টিকে উঠতে পারেনি হাইতি। ম্যাচের 10 মিনিটের মাথায় চমক দেখায় হাইতি। ইয়াসিন বুনুকে দিয়ে বল জালে জড়ান হাইতির লেনি জোসেফ। 52 বছর পর বিশ্বকাপে ফিরে এটি হাইতির প্রথম গোল। সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় মরক্কো। অবশেষে 39 মিনিটে গোলের দেখা পায় অ্যাটলাস লায়নরা। বিলাল আল খানুসের শট কোনো মতে জালে জড়ান অধিনায়ক আশরাফ হাকিমি। প্রথমার্ধে মরক্কোর কঠিন পরীক্ষা নেয় হাইতি। 43 মিনিটে আবারও হাইতির ম্যাজিক ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট করে মরক্কোর ডাগআউটে নিরাপত্তা নামিয়ে আনেন উইলসন ইসিডোর। অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগে ইসমাইল সাবিরির গোলে সমতায় ফেরে মরক্কো। 2-2 গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল করেনি মরক্কো। ম্যাচের 78 মিনিটে সোফিয়ান রাহিমির শট, যা ডিফ্লেক্টেড হয়ে খুঁজে নেয় জাল। তাতেই চাপ কমে যায় অ্যাটলাস লায়নদের। ম্যাচের 89 মিনিটে ব্যবধান 4-2 করে অঘটনের আশঙ্কা দূর করেন গেমিস ইয়াসিন। তাতেই জয় তুলে নেয় মরক্কো। ব্রাজিলের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে যায় অ্যাটলাস লায়নরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভিনিসিয়াস ম্যাজিকে বাজিমাত ব্রাজিলের। স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আনচেলত্তি বাহিনী। 980 দিন পর হলো জার্সিতে মাঠে নেইমার, সমর্থকদের উল্লাস। এবং চীনে বিনিয়োগ কার্যালয় খুলছে বাংলাদেশ। 15 দিনের মধ্যে কার্যক্রম শুরু করতে পারবেন ব্যবসায়ীরা। বেজিংয়ে প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক আজ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।